যেসব নক্ষত্রের জন্ম হয়েছে কিংবা মৃত্যু হয়েছে, সেসব নক্ষত্র তখন না থাকলে এখানে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। সূর্যের নিজের অস্তিত্বও থাকতো না, চাঁদ কিংবা অন্যান্য গ্রহগুলোর অস্তিত্বও থাকতো না। আমরা জানি নক্ষত্রগুলোর ভিতরে তৈরিকৃত উপাদানগুলো দিয়েই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন নামের গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। রাতের আকাশে তারাগুলো মিটমিট করে চলে, কিন্তু নক্ষত্রগুলো আসলে প্রচন্ড গরম, ঘূর্ণায়মান গতিশীল গ্যাসীয় গোলক, যা মহাবিশ্বে প্রাকৃতিকভাবে প্রাপ্ত সকল উপাদান তৈরি করে। পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু সেখানে রয়েছে আরো অনেক বেশি নক্ষত্র। বিজ্ঞানীরা মহাবিশ্বকে 3টি ডাইমেনশনে বিশদভাবে বর্ণনা করেছেন। ফলশ্রুতিতে আমরা মিল্কি ওয়ে নামক আমাদের নিজস্ব ছায়াপথে শত শত বিলিয়ন নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারছি। কিন্তু প্রশ্ন হল, আমাদের চারপাশে যা কিছু দেখি সেগুলোর সৃষ্টির পিছনে এই নক্ষত্রগুলোর অবদান কি? নক্ষত্রগুলোর এই অবদান খুঁজে বের করতে আমি হপি গোল্ডবার্গ আপনাদের ভ্রমণ সঙ্গী হয়েছি। বলুন তো, আমাদের যাত্রার শুরুটা কোথায়? 1300 কোটিরও বেশি বছর আগে, যখন কোনো নক্ষত্রের অস্তিত্বই ছিল না। কিন্তু তখন সেখানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পাশাপাশি একটি অদৃশ্য বস্তু, ডার্ক ম্যাটারের অস্তিত্ব ছিল। এই ডার্ক ম্যাটারের আকর্ষণ শক্তি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলোকে একত্রিত করে প্রথম নক্ষত্ররাজি তৈরি করে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজির স্থায়িত্ব বেশিদিন ছিল না। সেগুলো অনেক ভারী ছিল। তারা দ্রুত বিক্রিয়ার মাধ্যমে পুড়ে উত্তাপ এবং শক্তি ছড়াতো এবং শিশু অবস্থাতেই মারা যেত। প্রথম প্রজন্মের নক্ষত্রগুলো তার ভিতরে গ্যাসকে পুড়িয়ে পুড়িয়ে এর জ্বালানি প্রায় যখন শেষ হয়ে আসে, তখন এক বিশাল আকার বিস্ফোরণ ঘটে, যাকে সুপারনোভা বলে। ওই যে দেখুন, আরেকটি সুপারনোভা তৈরি হচ্ছে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজি হাইড্রোজেন এবং হিলিয়াম বিক্রিয়া করে নতুন কিছু উপাদান তৈরি করে, যেমন অক্সিজেন এবং কার্বন ইত্যাদি। অতঃপর এই মৌল মহাশূন্যে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তারা পরবর্তীতে অন্যান্য গ্রহ তৈরির জন্য সহায়তা করে। যদিও এটি আপনার কাছে অবিশ্বাস্য লাগবে, এই হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, অক্সিজেন ইত্যাদি মৌলগুলোর মাত্র 4 চামচ পরিমাণ উপাদান আমাদের দেহে আছে, যা 13 বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রায় কয়েক বিলিয়ন বছর ধরে এই ডার্ক ম্যাটারগুলো ছড়িয়ে থাকা গ্যাসগুলোকে আকর্ষণের মাধ্যমে একত্রিত করে এবং নতুন প্রজন্মের নক্ষত্র তৈরি হয়। মহাবিশ্বের অন্য যে কোনো সময়ের তুলনায় এই প্রজন্মের তারাগুলো তৈরি হতে সবচেয়ে কম সময় লেগেছিল। এই নতুন তারাগুলোই পৃথিবী তৈরি এবং জীবন তৈরির প্রয়োজনীয় অন্যান্য আরো উপাদান তৈরি করে। এই দৃশ্য হলো সেদিন যখন কয়েকটি ছোট ছোট গ্যালাক্সি হয়ে আমাদের গ্যালাক্সি সৃষ্টি করে, যার নাম মিল্কি ওয়ে, এবং অবশিষ্ট গ্যাসগুলো রহস্যময় একটি ঘূর্ণনের সৃষ্টি করে। কোটি বছর পর আমাদের মিল্কি ওয়েতে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সূর্যের সৃষ্টি হয়। কিন্তু কেবলমাত্র সূর্যই নয়,
অধিকাংশ নক্ষত্রসমূহের মতোই সূর্য একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ একগুচ্ছ তারাদের মধ্য থেকে সৃষ্টি হয়, আর এই তারাগুচ্ছকে ক্লাস্টার বলে। সূর্যের ক্লাস্টারের মধ্যে অবস্থিত তরুণ নক্ষত্রসমূহ মেঘমালার মধ্যে অবস্থিত নক্ষত্রগুলোকে আলোকিত করে এবং উত্তপ্ত করে। আমরা যদি সময়কে অনেকটা এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো উজ্জ্বল নক্ষত্রসমূহ তাদের নিজেদের আলোর তীব্রতা দিয়ে গ্যাস ও ধূলিকণার মেঘকে সরিয়ে দেয়। এতে করে মেঘের ভিতরে নক্ষত্রসমূহকে স্পষ্টভাবে প্রকাশ করে। সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে ভারী নক্ষত্রসমূহ দেখতে নীল এবং সবচেয়ে কম ভরের নক্ষত্রগুলো দেখতে লাল রঙের হয়, আর সূর্যের মতো মাঝারি ভরের নক্ষত্রসমূহ দেখতে হলুদ রঙের হয়। চলুন নক্ষত্রের ক্ষমতা সম্পর্কে জানি। এই যে নক্ষত্রসমূহের মধ্যে সুপারনোভা বিস্ফোরণ হয়, তা কেবলমাত্র সকল নক্ষত্রের মধ্যে 1% নক্ষত্রে সংঘটিত হয়। ক্লাস্টারে অবস্থিত নক্ষত্রসমূহ একটি আরেকটিকে আবদ্ধ অবস্থায় আড়াআড়ি করে প্রদক্ষিণ করে যতক্ষণ না এগুলো মহাকাশে ছিটকে পড়ে। কিন্তু সেগুলো একাকী ছিটকে পড়ে না। নক্ষত্রসমূহের মধ্যে অনেকেরই এক বা একাধিক সঙ্গী রয়েছে, যেগুলো সাধারণত তারকা সঙ্গী নামে পরিচিত। সূর্যের কথা বলতে গিয়ে তার গ্রহগুলোর কথাও চলে এসেছে। আমরা দেখেছি নক্ষত্র তৈরির প্রক্রিয়া গ্রহসমূহ সৃষ্টিতে সাহায্য করে এবং গ্রহসমূহের ভবিষ্যৎ নির্ভর করবে সূর্যের শক্তির উপর। এই শক্তি কিভাবে তৈরি হয় তা বের করতে হলে বর্তমান সময় থেকে প্রায় 450 কোটি বছর সামনের দিকে যেতে হবে। একটি নক্ষত্র কিভাবে কাজ করে তা বোঝার জন্য নক্ষত্রের সবচেয়ে কাছাকাছি যাওয়া ছাড়া ভালো কোনো উপায় নেই। আবার পৃথিবীর বুকে বিরাজমান জীবনকে কিভাবে বাঁচতে সহায়তা করে সেটা বোঝার জন্য আমাদের নিজস্ব নক্ষত্র সূর্যের চেয়ে ভালো কোনো নক্ষত্র নেই। পৃথিবী থেকে খুব বেশি দূরে নয়, সূর্যকে পরিভ্রমণরত এমন 3টি স্যাটেলাইট এই ছবিগুলো তুলেছে। এই ছবিগুলোতে দেখা যাচ্ছে স্যাটেলাইটগুলো সূর্যের সবচেয়ে বাইরের স্তর, যাকে করোনা বলে। করোনা অঞ্চল হতে প্রতিনিয়ত সৌরঝড় নির্গত হচ্ছে। পৃথিবীর চারপাশ ঘিরে কক্ষপথের মধ্যে যে পথগুলো দেখছেন, সেগুলো স্যাটেলাইটেরই পথ দেখায়। কিছু স্যাটেলাইট সূর্যকে পর্যবেক্ষণ করে, বাকিগুলো আবহাওয়া পর্যবেক্ষণ করে কিংবা টিভি ও জিপিএস সিগন্যাল প্রচার করে। এই সূর্যের খুব কাছ থেকে যদি ছবি তোলা যায়, সেই ছবিটি সূর্যকে বড় গ্যাসের বল হিসেবেই প্রকাশ করবে। এই চকচকে বা জলজলে আবদ্ধ বক্রাকার রেখাগুলো আসলে সৌরঝড়। তাদের ঠিক নিচে অপেক্ষাকৃত শীতল অন্ধকার জায়গাগুলোকে সৌরদাগ বলে। একটি রৌদ্রোজ্জ্বল দিনে ছায়া থেকে বের হলেই সূর্য যে শক্তি তৈরি করে তা আমরা বুঝতে পারি, কিন্তু এই শক্তি কিভাবে তৈরি হয়? চলুন দেখি এই শক্তি কিভাবে তৈরি হয়। পানি ফুটন্ত অবস্থায় ঠিক যাওয়ার আগে একটি পাত্রের মধ্যে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচের দিকে যেমন একটি ঘূর্ণায়মান পানির প্রবাহের সৃষ্টি হয়, সূর্য পৃষ্ঠের ঠিক নিচে একই রকম প্রবাহের সৃষ্টি হয়। সূর্যের আরো গভীরে যদি যাই, আমরা গ্যাসের ঘূর্ণায়মান প্রবাহ দেখতে পাই, যা সূর্যের শক্তিকে বাইরে নিয়ে আসতে সাহায্য করে। মহাবিশ্বের একটি অন্যতম শক্তিশালী প্রক্রিয়া এই শক্তি সূর্যের কেন্দ্রীয় অঞ্চলে উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন পরমাণুগুলো জোড়া লেগে বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম পরমাণু গঠন করে। তখন প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হয়। শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফিউশন প্রক্রিয়া বলে।
এবং এই ফিউশন প্রক্রিয়ার কারণে তারাগুলো উজ্জ্বল দেখায়। ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপ ও চাপের কারণে উত্তপ্ত গ্যাসের বহির্মুখী চাপ এবং অভিকর্ষ বলের প্রভাবে কেন্দ্রমুখী চাপের সাম্যাবস্থায় একটি নক্ষত্রকে নক্ষত্র করে গড়ে তোলে। কিন্তু অন্যান্য নক্ষত্রের মতো সূর্য শুধু আলো তৈরি করে না, মৃদু ঘূর্ণায়মান আয়নিত গ্যাসের প্রবাহ বিশাল চৌম্বক ক্ষেত্রেরও সৃষ্টি করে। এই চৌম্বক ক্ষেত্রগুলোকে সর্পিলাকার লাইনের মাধ্যমে দেখানো হচ্ছে। যখন ম্যাগনেটিক লাইনগুলো একটি আরেকটির সাথে ধাক্কা খায় তখন সৌরদাগ তৈরি হয়। এই সৌরদাগ পৃথিবীর চেয়েও বড় হয়। সূর্য থেকে বেরিয়ে আসা গতিশীল চৌম্বক ক্ষেত্রকে তার সঙ্গে টেনে নিয়ে যায়, যা প্রতি ঘন্টায় 10 লক্ষ মাইল গতিতে প্রবাহিত হয়। সূর্যের সংঘটিত চৌম্বকীয় বিস্ফোরণ এই সৌরঝড়ের অত্যন্ত ক্ষতিকর তরঙ্গগুলোকে ধাক্কা দিয়ে বাইরের দিকে আরো বেশি গতিতে প্রবাহিত করে। সৌরঝড়ের এই ক্ষতিকর তরঙ্গগুলো টিভি সিগন্যালকে বাধাগ্রস্ত করে, এমনকি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। সৌভাগ্যবশত পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র আমাদের প্রায় সবসময় রক্ষা করে। খুবই অল্প পরিমাণের সৌরঝড়ের ক্ষতিকর তরঙ্গ ক্ষীণ ধারায় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আসে, যা একটি আলোর ঝলক তৈরি করে। এটিকে অরোরা বলা হয়। আমরা প্রায় মহাকাশকে শূন্যস্থান মনে করি, কিন্তু সূর্যের প্রভাব মহাবিশ্বের সব জায়গা জুড়ে বিস্তৃত। এই যে শনি আরেকটি গ্রহ, যার একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। শনি গ্রহেরও একটি নিজস্ব অরোরা রয়েছে। এই যে লাইনটি দেখা যাচ্ছে তা ভয়েজার 1 রকেটের পৃথিবী থেকে মহাশূন্যে চলার পথ, যাকে 1977 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। সৌরঝড়ের শেষ সীমানা কোথায় তা 2004 সালে আবিষ্কৃত হয়। পঞ্চান্নটি ভাষায় অনুদিত শুভেচ্ছা বার্তা ভয়েজারের নক্ষত্র ভ্রমণের সময় দেওয়া হয়েছিল, যাতে এই নক্ষত্র ভ্রমণের সংবাদ পেতে কেউ বাদ না পড়ে। ভয়েজার এখনো এই অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণ করছে, যেখানে সৌরঝড়ের সাথে প্রবলভাবে চারপাশের মহাজাগতিক গ্যাস এবং মিল্কি ওয়ের নিজস্ব চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষ হচ্ছে। সূর্যের শক্তি সৌরজগতের বাইরেও বিস্তৃত, কিন্তু সূর্য অনন্তকাল প্রজ্বলিত থাকবে না। আসলে নক্ষত্র রাজির জীবদ্দশা শেষ পরিণতি কি?